আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিল হয়ে উঠছে। আইন ভঙ্গ করছে কে? আইসিটি নাকি সেনাবাহিনী? আপনারা জানেন যে পুরনো খবর, আজকে আমরা 14 তারিখে কথা বলছি। গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে 16 জন কর্মরত এবং 9 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 16 জনের মধ্যে 15 জন চাকরিরত, একজন এলপিআর ভোগরত। সেনা কর্মকর্তারা গত শনিবার 11 অক্টোবর একটি প্রেস ব্রিফিং করে বলেছে যে, আপনারা জানেন সেগুলো, আবার নতুন করে একটু রিপিট করি, যে আমাদের কাছে কোনো ওয়ারেন্ট আসেনি তখন পর্যন্ত, গত শনিবার পর্যন্ত, এবং পুলিশও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে, যাদের নামে অভিযোগ বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। সেটা গেল একরকম। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কি বলছেন? আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও গতকাল এই বিষয় নিয়ে কথা বলেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 15 জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য সাব জেল ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আমি এখন পর্যন্ত জানি না আদৌ কোনো সাব জেল ঘোষণা করা হয়েছে কিনা। কোনো ডকুমেন্ট আমার হাতে নেই। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাব জেল ঘোষণা করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে জেল ঘোষণা করবে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় না। আমাদের যেটা বক্তব্য সেটা হলো, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, আইন শৃঙ্খলা বাহিনী যখন এটা তামিল করবে, কাউকে গ্রেপ্তার করবে, তখন সরাসরি কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নেই। চিফ প্রসিকিউটর আরো বলেন, আইন হলো আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পর আদালত ফার্দার অর্ডার দিয়ে যদি বলে তাকে কারাগারে পাঠাতে হবে, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের ভেতরে হতে পারে, এমপি হোস্টেলের ভেতরে হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করে সেখানে পাঠানো যেতে পারে। সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। কিন্তু কোনো জায়গায় করা হচ্ছে এটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় না। অর্থাৎ তাজুল ইসলামের বক্তব্যে এটি স্পষ্ট যে আসামিকে গ্রেপ্তার করবে পুলিশ, গ্রেপ্তার করে 24 ঘন্টার মধ্যে, এবং ম্যান্ডেটরি হাজির করতে হবে আদালতে। আদালত পরবর্তী নির্দেশ দেবে যে তাকে জামিন দিয়ে ছেড়ে দেবে নাকি কারাগারে পাঠাবে। কিন্তু আপনারা খেয়াল করুন যে গত 11 তারিখের সেনাবাহিনীর প্রেস ব্রিফিং এ মেজর জেনারেল হাকিমুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, তাতে বলা হয়েছে যে তারা 8 তারিখেই হেফাজতে নিয়েছেন। একবার বলেছেন সংযুক্ত করেছেন। তাহলে এখন পর্যন্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হননি, যেহেতু পুলিশ গ্রেপ্তার করেনি। কারণ সেনা হেফাজত তো গ্রেপ্তার নয়। এখন আইন লঙ্ঘন করছে কে? পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? এইখানেই প্রশ্ন। আমি প্রশ্ন তুলেছিলাম যে সেনা কর্মকর্তাদের কে গ্রেফতার করবে? পুলিশ গ্রেফতার করতে পারেনি এখন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে আইন আসলে কে লঙ্ঘন করছে? একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গতকালকেও প্রায় বেশ রাতে একটি স্টোরি করেছে। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী, তিনি সেখানে সুস্পষ্ট করে তার স্টোরিতে বেশ চমৎকার করে ব্যাখ্যা করেছেন যে 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে আটকের 48 ঘন্টারও বেশি সময় পরেও তাদের আদালতে হাজির করা হয়নি। এটি বাংলাদেশের 1898 সালের ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন।
যেখানে বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত বা আটক ব্যক্তিদের মধ্যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর 24 জন অফিসারের মধ্যে 14 জনকে গ্রেপ্তার করে ঢাকা সেনানিবাসের লগ এরিয়ার একটি কারাগারে আটক করার 48 ঘন্টার সময় অতিবাহিত হলেও অভিযুক্ত ব্যক্তিদের দেশের ফৌজদারি কার্যবিধি আদালত সিআরপিসি কর্তৃক নির্ধারিত আদালতে হাজির করা হয়নি। 11 অক্টোবর সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেপ্তার করা হলেও অভিযুক্ত সেনা অফিসারদের আইনজীবীর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য নেই। অভিযুক্ত অফিসারদের আটক করা হলেও এই পদক্ষেপটি অবৈধ এবং তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন, কারণ আদালতে হাজির না করে আটক রাখার সময়সীমা বাধ্যতামূলকভাবে 24 ঘন্টারও বেশি ইতিমধ্যে হয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এই 24 ঘন্টার সময়কাল হলো নির্বিচারে আটকের বিরুদ্ধে একটি সাংবিধানিক এবং আইনি সুরক্ষা। যদি এই সময়সীমার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা না হয় তাহলে তাদের হেভিয়াস কর্পাসের মাধ্যমে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। গ্রেপ্তার এবং আদালতে হাজির করার বিষয়ে 1952 সালের সেনা আইন বাংলাদেশ সিআরপিসির বিধানের তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করে। সেনা আইনের 8ম অধ্যায়ের 64 ধারায় বলা হয়েছে, প্রত্যেক কমান্ডিং অফিসার লক্ষ্য রাখবেন যে তার অধীনে থাকা কোনো ব্যক্তিকে যখন কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয় তখন তাকে 48 ঘন্টার বেশি আটকে রাখা না হয়। অর্থাৎ একটা গোজেমেলে লেগে গেছে। সেনাবাহিনী বলছে আটক করেছে, গ্রেপ্তার করে তাদের হেফাজতে রাখা হয়েছে, আবার একটা ভবনকে সাব জেল হিসেবে ঘোষণা করেছে। সাব জেলে তো সেনাবাহিনী নিজে নিজে রাখতে পারে না, যে আদালত থেকে আদেশ হয়েছে সেই আদালতে হাজির করতে হবে। আদালত যদি বলে যে আপনারা ওখানে রাখেন তাহলেই শুধুমাত্র রাখতে পারে, আর যদি আদালত বলে যে জামিন দিয়ে দেওয়া হলো, জামিন দিয়ে দিতে পারে। কিন্তু গত 8 তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনোটাই করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। আপনারা শুরু থেকেই 8 তারিখের পর থেকেই শুনে আসছেন যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট দ্বিধা বিভক্ত এই বিচারটিকে কেন্দ্র করে। ক্যান্টনমেন্ট বলছে, বেশিরভাগ মানুষ বলছে যে সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার হতে পারে কিনা। গত শনিবার 11 অক্টোবর মেজর জেনারেল হাকিমুজ্জামানের প্রেস ব্রিফিং দেখে মনে হলো যে তিনি ইনসাফ শব্দটা ব্যবহার করেছেন। ন্যায় বিচার চান, বিচার হতে হবে। সংবিধান স্বীকৃত যে কোনো আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। যদি শ্রদ্ধাশীল হয়ে থাকেন তাহলে এই যে আইসিটি এখন যে কাজটি করছে তারা কি সাংবিধানিক? বর্তমান ইউনূস সরকার কি সাংবিধানিক? আপনি সেনাবাহিনী যদি আইসিটিকে সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, ইউনূস সরকারকে যদি সাংবিধানিক হিসেবে স্বীকৃতি দেন, তাহলে আপনি যাদেরকে হেফাজতে নিলেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা উচিত ছিল, পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। আমি আপনাদের কথাই বলছি যে তাহলে আপনারা আইন লঙ্ঘন করলেন। আপনারা বলছেন সংবিধান স্বীকৃত আইন। এই আইসিটি, আজকের যে আইসিটি, এটির জন্ম সবাই জানে যে 71-এর মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির জন্ম হয়েছিল। কিন্তু এই যে নতুন বাংলাদেশে সাম্প্রতিক সময় এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটি সাংবিধানিকভাবে স্বীকৃত। আপনি কিভাবে বলবেন সংবিধান আইন প্রণয়ন করে সংসদ? এখন সংসদ আছে? এখন যেগুলো করা হচ্ছে সবকিছু অধ্যাদেশের মাধ্যমে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও গত 6 অক্টোবর একটি সংশোধনী আনা হয়েছে। সংবিধান স্বীকৃত কিনা এই প্রশ্নটা অধ্যাদেশ দিয়ে করা হচ্ছে এগুলো। তো কাজেই আইনকে লঙ্ঘন করছেন। আপনি বলছেন যে আপনি বিচার চান,
আইসিটির প্রতি আস্থাশীল, কিন্তু আইসিটি আইন অনুযায়ী আপনারা শপথ করছেন না। আবার আইসিটি যদি অবৈধ হয়, ডক্টর ইউনূস যদি অবৈধ হয়, সে বিষয়ে আপনারা ব্যবস্থা নিন। সেনাবাহিনী আপনাদের দ্বারাই তো আজকের সরকার গঠিত হয়েছে 2024 সালের 8ই আগস্ট। সেটি কি সাংবিধানিক ভাবে হয়েছে? সংবিধানের 106 অনুযায়ী সরকার গঠিত হয়ে এত কিছু করতে পারে? নীতি নির্ধারণিত কাজ করতে পারে? সংবিধানের 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেশ, সেই উপদেশ নিয়েও $1 বিলিয়ন প্রশ্ন আছে। আদৌ চিফ জাস্টিসের নেতৃত্বে তৎকালীন আপিল বিভাগ উপদেশ দিয়েছে কিনা সেনাবাহিনী আপনারাই বলতে পারবেন, কারণ চিফ জাস্টিস সহ আপিল বিভাগের একাধিক বিচারপতি আপনাদের হেফাজতেই, আপনাদের আয়ত্তেই ছিলেন তারা। সেখান থেকে তারা দিয়েছেন কিনা এটিও আপনারা বলতে পারবেন। এবং ধরে নিলাম যদি দিয়েও দেয়, তাহলে এই 106 অন্তর্বর্তীকালীন সরকার একজনকে বিচার করতে পারে কিনা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কিনা, আমার বন্দর বিদেশিদের লিজ দিয়ে দিতে পারে কিনা, এই প্রশ্নগুলো এসে যায়। এই প্রশ্নগুলো শুধু আমার মতো সাধারণ মানুষের মনে নয়, নিশ্চয়ই সেনা কর্মকর্তাদের এক বিশাল অংশের মধ্যেও আছে বলে সেনা কর্মকর্তাদের সেই অংশ থেকে বাধাপ্রাপ্ত হয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে আপনারা পুলিশে শপথ করা থেকে বিরত থাকছেন। ক্রিস্টাল ক্লিয়ার। কাজেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এগুলো নির্ধারণ করতে হবে যে ইউনূস সরকার আদৌ সঠিক সরকার কিনা, ইউনূস সরকারের যে কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি সঠিক বিচার করছে কিনা, আর যদি করে থাকে সেনাবাহিনী আপনারা সঠিকভাবে ভূমিকা পালন করছেন কিনা, আইসিটিতে আপনারা হস্তান্তর করছেন কিনা আপনাদের, সেই বিষয়গুলো খোলাসা করতে হবে। কারণ একটা দেশ জঙ্গলি আইন দিয়ে চলতে পারে না। তো আইন তার নিজস্ব গতিতে চলবে এবং প্রয়োজনে আইন সংশোধনেরও বিধান আছে, সংসদ আছে, প্রেসিডেন্টের অধ্যাদেশও আছে। কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় অধ্যাদেশ জারি করিয়ে নেবেন প্রেসিডেন্টের কাছ থেকে, সেটি তো হতে পারে না। তাহলে তো এটি একটা কোনো সভ্য দেশ হলো না, একটি জঙ্গলি সমাজ, জঙ্গলি দেশ। আজকে এত বছর পরে, স্বাধীনতার 55 বছর পরে এসে ভাবতে হচ্ছে যে আমাদের আইনগুলো সঠিকভাবে চলছে কিনা, দেশ সঠিকভাবে চলছে কিনা, আমরা এই মুহূর্তে যার শাসনে শাসনাধীন সেই শাসনটি বৈধ কিনা। এর প্রধান ভূমিকায় সেনাবাহিনী আপনাদেরকেই পরিষ্কার করতে হবে যে ডক্টর ইউনূস বৈধ কিনা, ডক্টর ইউনূসের এই কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদের বিচার করতে পারে কিনা। যদি করতে পারে, আজও পর্যন্ত কেন আপনাদের আসামিদের ডক্টর ইউনূসের সরকারের অধীনস্থ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শপথ করছেন না? আইন কে লঙ্ঘন করছে? সেনাবাহিনী আপনারা আইন লঙ্ঘন করছেন, নাকি ডক্টর ইউনূস লঙ্ঘন করছে? ডক্টর ইউনূসের শাসনাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লঙ্ঘন করছে? বিষয়গুলো পরিষ্কার করা দরকার জাতির সামনে, নইলে একটা বড় কিছু হবে, ঘটে যাবে। কারণ জাতি আজ বিভ্রান্ত। আমরা প্রত্যাশা করব খুব শীঘ্রই এগুলো পরিষ্কার হবে। শেখ হাসিনা সরকার 10 দিনের আন্তর্জাতিক সফরে যাচ্ছেন বলে একটা খবর খুব চাউর হয়েছে। এই সফরে সত্যিই তিনি যাচ্ছেন কিনা, গেলে কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এই বিষয়টা নিয়ে সব শেষে 2-4 কথা বলবো। প্রথমে ভারতীয় সেনাকর্তাদের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়ে বলি। যারা আমার সংবাদ সূত্র নিয়ে সন্দিহান, তাদের সন্দেহ নিরসনের জন্য একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বয়ানে খবরটি দেব এখন। নর্থ ইস্ট নিউজের খবরে যাদের বিশ্বাস হচ্ছিল না, তারা নিশ্চয়ই এবারের এই খবরে বিশ্বাস করবেন, কারণ
এই খবরটা হচ্ছে সেই নিউজ স্ট্রেট ফ্রম হর্সেস মাউথ বলে একটা কথা আছে না, ইংরেজিতে প্রবাদ, যার বাংলা মানে হলো ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে আসা, যার অর্থ গুজব বা পরচর্চার মাধ্যমে নয়, বরং একটি নির্ভরযোগ্য এবং কর্তৃত্বপূর্ণ উৎস থেকে আসে যে খবর। এর অর্থ হলো তত্ত্বটি সরাসরি এবং নিশ্চিতভাবে সত্য, কারণ এটি সেই ব্যক্তি বা সংস্থা দ্বারা করা হয়েছে যার বিষয়টি সম্পর্কে ব্যক্তিগত সরাসরি জ্ঞান রয়েছে। তো এইবার সেই জায়গায় আসবো। ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বিভাগের 4 কর্তার এই সফরের খবর দেখুন বাংলাদেশ সেনার তাদেরই ওয়েবসাইটে। এই খবরটা দেখুন, আমি একেবারে ঘোড়ার মুখের খবর, এবার সেই খবরটা আপনাদেরকে জানাবো। একদম উপরে শিরোনামে লেখা আছে www.bdmilitary.com, অর্থাৎ www.bangladeshmilitary, এই তাদেরই ওয়েবসাইট থেকে। কি হেডিং আছে খবরে দেখে নিন আপনার পর্দায়, বাংলাদেশ মিলিটারি ফোর্সেস, এবং তার নিচে লেখা রয়েছে এটা, তার নিচে হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্স ভিজিট টু ঢাকা রেজেস কনসার্নস অ্যান্ড স্ট্রেন্ড বাইল্যাটারাল টাইজ। মানে ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের ঢাকা ভিজিট, সেটা বাংলাদেশে, সেটা কনসার্ন, লোকের খুব সন্দেহের চোখে দেখছেন, এবং বর্তমান পরিস্থিতিতে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানে অত্যন্ত অবনত হয়েছে, সেই পরিস্থিতিতে এই সম্পর্ক কিভাবে সেখানকার বাংলাদেশ আর্মির সেই ভিজিট তাদেরকে এবং বাংলাদেশে কিভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে সেই বিষয়ে খবরটা। তাহলে খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন, খবর যে মিথ্যে নয় সেটা দেখলেন। এবার আপনাদেরকে খবরের শুধু একটু অংশ পড়ে দিই, আমি একটু অংশ পড়ে দিই। এখানে লেখা আছে, এ 4-member team from the Indian Army's military intelligence within bracket MI unit led by Major General Kundan Kumar Singh will arrive in Dhaka for a 2-day visit from 14 to 16 October, a development that has stirred unease and suspicion within Bangladesh defense and diplomatic circles and deteriorating relations with New Delhi. অর্থাৎ কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 সদস্যের যে দলটি 14 থেকে 16 অক্টোবর এখানে বাংলাদেশে আসছেন, এটাতে বাংলাদেশের আনিজ মানে কি বলবো, অস্বস্তি তৈরি করেছে এবং সন্দেহ তৈরি করেছে কাদের মধ্যে, বাংলাদেশ ডিফেন্স, বাংলাদেশ সেনার মধ্যে, এবং ডিপ্লোম্যাটিক সার্কেলস, কূটনৈতিক যে বিভাগ, কূটনৈতিক যে চক্র আছে তাদের মধ্যে, কূটনৈতিক মহলের মধ্যে। তারপরে কি লিখছে এখানে সেটাও একটু পড়ছি। This marks the first visit by an Indian Army intelligence delegation since the interim government under Professor Mohammad Yunus assumed office on 8 August 2024. তার মানে ইউনুস সাহেব এই যে 8 আগস্ট এই ক্ষমতা গ্রহণের পর এটা হচ্ছে ভারতের প্রথম ইন্ডিয়ান আর্মির প্রথম এখানে ভারতে তাদের সফর। This visit comes at a time when ties between the two countries are at their lowest ebb in decades. India is preparing to host former Prime Minister Sheikh Hasina, who is accused by এইসব কথাগুলো, অনেক কথা রয়েছে। এরপরে আমি আপনাদের খবর দিয়েছিলাম যে কোথায় এই ভারতের যে 4 সদস্যের যে টিম আসছে সেনার, তারা কি মিটিং করবে, সেই মিটিং এর জায়গাটা একটু পড়ে দিই। এখানে বলা হচ্ছে
অ্যাকর্ডিং টু ডিফেন্স সোর্সেস, কাদের ডিফেন্স সোর্সেস? বাংলাদেশের, ভারতের ডিফেন্স সোর্সেস নয়, কারণ এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি, তাদের ওয়েবসাইট। সেখানে কি বলা হচ্ছে? দ্য ভিজিটিং ডেলিগেশন উইল এনগেজ ইন এ সিরিজ অফ ক্লোজ ডোর মিটিং, বন্ধ ঘরের দরজার মধ্যে মিটিং করবেন। কাদের সাথে? উইথ দ্য আর্মড ফোর্সেস ডিভিশন, বাংলাদেশের যে আর্ম ফোর্স তার ডিভিশন, তাদের সাথে কথা বলবেন। ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফআই, বাংলাদেশ এয়ারফোর্স, আর্মি এভিয়েশন গ্রুপ মানে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ এভিয়েশন গ্রুপ তাদের সাথে, এবং and the 10th Infantry Division Headquarters, 10ম ইনফ্যান্ট্রি যে পদাতিক ডিভিশন তাদের সাথেও কথা বলবে। এবং এইখানটাতেই আবার তারপরে লেখা হচ্ছে দ্য ওয়াইড রেঞ্জিং নেচার অফ দিস মিটিংস, মানে এত বিরাট বিষয় নিয়ে আলোচনা, এবং সেটা করবে লেড বাই মিলিটারি ইন্টেলিজেন্স উইং, has prompted speculation over New Delhi's motives. নয়াদিল্লির কি উদ্দেশ্য সেইটা নিয়ে বাংলাদেশ সেনার মধ্যে অনেক এই ব্যাপারে তাদের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে, particularly as India heads toward national elections in February 2026. 2026 নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এই যে মিটিংগুলো এগুলোর বিশেষ গুরুত্ব বহন করছে। এরপরে এখানে বলা হয়েছে, আরো অনেক কথাই বলা হয়েছে, বড়সড় নোট তারা প্রমাণ দিয়েছেন। তো সেখানটায় বলা হয়েছে যে the Directorate of Military Intelligence serves as the intelligence arm of the Indian Army. Its primary mission is to provide timely, relevant, accurate and synchronized intelligence report to the Army's tactical, operational and strategic needs. অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আর্মি ইন্টেলিজেন্স টিমটা আসছে, এই মিলিটারি ইন্টেলিজেন্স যে ইউনিট, এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে অপারেশন মানে রেলিভেন্ট, টাইমলি, সময় মতো, যথোচিত, সঠিক, অ্যাকুরেট এবং সিনক্রোনাইজড ইন্টেলিজেন্স রিপোর্ট, সমস্ত বিষয় মিলিয়ে একসাথে করে সবার সাথে একটা সিনক্রোনাইজড রিপোর্ট আর্মিকে দেয়া। এইবার আর্মিকে দিলে আর্মি কি করে সেই রিপোর্টটা নিয়ে, সেটাও এখানে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? বাংলাদেশের ডিফেন্স ওয়েবসাইটে। সেখানে বলা হচ্ছে যে টু দ্য আর্মিস ট্যাকটিক্যাল অপারেশনের জন্য এবং স্ট্র্যাটেজিক নিড, অর্থাৎ আর্মি কিভাবে এগোবে, কি করবে, স্ট্র্যাটেজি কি হবে, এই সব ব্যাপারে যাতে আর্মি একটা নিতে পারে, একটা স্ট্র্যাটেজি নিতে পারে, তার জন্যই এই রিপোর্টটা দেওয়া হয়। এরপরে আরো অনেক কথা বলা হয়েছে। এর মধ্যে যে কথাটা আমি কাল বলেছিলাম, এটা কোনো মিলিটারি টু মিলিটারি, এটা রুটিন এনগেজমেন্ট নয়। অর্থাৎ হাসিনার আমলে হতো এই রকম যাওয়া আসা, মিটিং ইত্যাদি, সেটাই এবার হচ্ছে, এমন কোনো ব্যাপার নয়। এখানে বলা হয়েছে, দেখুন, দিস ইজ নট এ রুটিন মিলিটারি টু মিলিটারি এনগেজমেন্ট হোয়েন এ মিলিটারি ইন্টেলিজেন্স ডেলিগেশন সিক্স অ্যাক্সেস to multiple operational and intelligence units, it inevitably raises questions about intent. A senior Bangladeshi defense official told bdmilitary.com on condition of anonymity. মানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা তিনি বলেছেন যে এই যে ভারতের সেনাবাহিনী সেখানে আসছে, মিটিং করছে, এটা কখনোই কোনো রুটিন কোনো সফর নয়। এবং এটা তিনি আরো বলছেন, এটা আমাদের অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর তাদের মনে প্রশ্ন তুলছে, ভারতের কি
মনোভাব, সেই মনোভাবটা কেন আসছে এইটা। আমি কি এর বাইরে কিছু বলেছিলাম গতকাল? বরং আমি অনেক কম কথাই বলেছিলাম গতকাল। আরো দেখুন, আরো আছে এখানে বলছে, diplomatic analysts suggest that India's renewed outreach reflects unease over Bangladesh's increasingly independent foreign and defense policy। মানে ভারতের থেকে সরে গিয়ে নিজেদের মতো করে যে এখন পররাষ্ট্র নীতি তৈরি করছে বাংলাদেশ, এটা হচ্ছে সেই বাংলাদেশের সেই চেষ্টার এটা একটা ব্যাঘাত ঘটাবে। আরো বলছে শেষ দিকে যে echoing the sentiment, foreign advisor Tawhid Hossain stated earlier this week that Bangladesh elections are not India's business। বাংলাদেশ, তৌহিদ হোসেন বলেছিলেন বাংলাদেশ ইলেকশন ইন্ডিয়ার বিজনেস নয়, ইন্ডিয়ার দেখার কথা নয়। বাংলাদেশ ইলেকশন আমেরিকার দেখার কথা, বাংলাদেশ ইলেকশন অন্য দেশের ইউরোপের দেশগুলোর দেখার কথা। এমনকি আমাদের এশিয়ার মধ্যে জাপান ইত্যাদি এরা বলছে বাংলাদেশ ইলেকশন সবাই মাথা ঘামাবে। অস্ট্রেলিয়া বলছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে। জাপান বলছে ইনক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে। আজকাল যুক্ত জাতিসংঘ বলছে এক্সক্লুসিভ ইলেকশন চাই আওয়ামী লীগকে নিয়ে। কিন্তু ভারত বললে অসুবিধে, সবাই বলতে পারবে, ভারত বললে অসুবিধে। কে বলেছেন এটা? তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা। এইবার দেখুন শেষ দিকে বড় বড় বলেছি আমি, অনেকটাই বড়, তা আমি শেষের কথাগুলো কিছু পড়ছি। Neither the Armed Forces Division nor the Indian High Commission in Dhaka has issued any official statement regarding the visit। অর্থাৎ বলছে যে বাংলাদেশের যে আর্ম ডিভিশন এবং ভারতীয় হাই কমিশন ঢাকার, তারা এই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট তারা এখনো জারি করেনি এই ভিজিট নিয়ে, রিগার্ডিং দিস ভিজিট। However, security officials confirmed that engagements will be limited to professional exchange। অর্থাৎ মেনে নিলেন যে এই মিটিং হবে, প্রফেশনাল এক্সচেঞ্জ হবে, তো এক্সচেঞ্জ করার জন্য তো তারা আসছে। For now, the visit by Major General Singh's military intelligence team is being viewed with suspicion as an attempt by New Delhi to regain lost strategic footing at a time when Bangladesh is asserting its sovereignty more clearly than even before। মানে বাংলাদেশ যখন তাদের সার্বভৌমত্ব আরো গভীরভাবে আরো বড়ভাবে প্রকাশ করার চেষ্টা করছে, যদিও সেই চেষ্টাটা কি পাকিস্তানের পকেটে ঢুকে যাওয়া, আমেরিকার পকেটে ঢুকে যাওয়া, হিউম্যান করিডোর আমেরিকাকে দিয়ে দেয়া, চট্টগ্রাম বন্দর আমেরিকার হাতে তুলে দেয়া এবং সেন্ট মার্টিনস আইল্যান্ড দেয়া। এবং আপনারা জানেন যে ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বাংলাদেশের উপদেষ্টারা কে কোন কাজ করবে সেই নির্দেশ দিচ্ছেন। তো এটা হচ্ছে তাদের সার্বভৌমত্ব, তাদের ভাষায়। এখানে এই কথাগুলো কে বলছে? বাংলাদেশ ডিফেন্স, যে বাংলাদেশ ডিফেন্সের মিলিটারি ফোর্সেস, তাদের যে ওয়েবসাইট। এই হচ্ছে গল্পটা। তাহলে কি এবার বোঝাতে পারলাম যে কালকে আমি কোনো মিথ্যে কথা, গুজব বা জল্পনা এগুলো দিইনি? এগুলো কি বোঝাতে পারলাম? যদি পেরে থাকি তাহলে এইবার বলবেন, এইবার মেনে নেবেন যে ক্যালকাটা ডায়ালগস কোনোদিন গুজব দেয় না। ক্যালকাটা ডায়ালগস হয়, অনেকেই লিখেছেন, আপনি তো এতদিন ধরে বলছেন কোনোটাই মেলে না। কার কথা মিলেছে বলুন আপনারা, কার কথা মিলেছে? কোন সংবাদ মাধ্যম, সব সংবাদ মাধ্যম তারা খবর দেয়, তারা দেশ চালায় না। দেশ যারা চালান তাদের নিজস্ব রাস্তায় তারা যান। এইবার এই প্রসঙ্গটা তাহলে এখানে ইতি টানছি নাকি? আর কি কেউ বলবেন যে ক্যালকাটা ডায়ালগস এর মনোজ দাস তিনি গুজব চালু করেন, গুজব জারি করেন, তিনি এটা বলবেন কেউ? এইবার আসি শেখ হাসিনার 10 দিনের সফর নিয়ে।
দেখুন, শেখ হাসিনা 10 দিনের সফর এই মুহূর্তে এর কোনো জায়গা থেকে, যেমনকি নির্ভরযোগ্য সূত্র থেকে এর কোন রকম খবর কিন্তু নেই। কোন নির্ভরযোগ্য ওই হুইসপারিং আছে, যারা এই খবর দিচ্ছেন তারা জানেন কোত্থেকে খবর পেয়েছেন, সে খবরের সূত্র আমি জানতে চাইব না। কিন্তু অন্তত অনেক চেষ্টা করেও কোনো কিছু খবর পাওয়া যায়নি। এবং 10 দিনের সফর হাসিনা যাচ্ছেন, এটা আজ থেকে 3-4 দিন আগে বেশ কিছু ইউটিউবার এই খবরটা ছেড়েছেন বাজারে। কিন্তু আজ অবধি কবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোন কোন দেশে যাচ্ছেন, তার কোনো হিসাব নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা বলবো, যে বিক্ষোভ ইত্যাদি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের সাথে, বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং ভারত সরকারের মধ্যে নিয়মিত বার্তালাপ হচ্ছে, কখন কোন মুহূর্তে কি করা যাবে, কি স্টেপ নেওয়া যাবে। সেদিন আমি বলেছিলাম, গত শনিবার আমি যে ইউটিউবে প্রতিবেদনটা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের মিটিং হয়েছে হাসিনার দিল্লিতে যেখানে থাকেন সেইখানটাতে। এবং সেই মিটিং এর পরে কিন্তু ঠিক হয়েছে ভারত এবার নামতে শুরু করেছে, নামবে। এবং সেটা শেখ হাসিনা বলেছেন ভারতের নামার জন্য। তিনিও বলেছেন ভারত তাকে বুঝিয়েছে যে আর না নামলে দেরি হয়ে যাবে। এবং তার জন্য কুন্দন কুমার সিং এর নেতৃত্বে এরা এসছে। কেন এসছে সেটা তো আমি গতকাল বলেছি, আর আজকে আপনাদের সামনে পড়ে শোনালাম যে বাংলাদেশের মিলিটারি ফোর্সেসের যে ওয়েবসাইট, সেখানে কি বলা হয়েছে। সুতরাং এটা নিশ্চিত জেনে নিন, 10 দিনের সফরে এই মুহূর্তে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন না, কোনো আন্তর্জাতিক সফরে তিনি যাচ্ছেন না। কেন যাচ্ছেন না সে কারণটা বললাম। আর কিছু আছে, ডকুমেন্টসের নানা রকম ব্যাপার আছে, তো যাচ্ছেন না, এটাই এখন ঠিক। এটা নিয়ে পরবর্তী সময় অন্য আরেকটি ভিডিও প্রতিবেদন করার ইচ্ছা থাকলো।